ফার্স্ট কোয়েশ্চেনটা দিয়ে শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন রয়েছে, এসএলআর announced in bi-monthly credit policy in February 2023. চারটে অপশন আছে, 4.9%, 4%, 18%, 16.75%. এটা ফার্স্ট কোয়েশ্চেন। আমি দুটো কোয়েশ্চেন জাস্ট একটু বলে দিচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, which is true statement, কারেক্ট স্টেটমেন্টটা বের করতে হবে। ফার্স্ট হচ্ছে স্টেটমেন্ট অপশন যেটা রয়েছে, inflation is caused only by money supply expansion. Second রয়েছে, Laffer curve shows inverse relation of inflation rate and unemployment. Third রয়েছে, core inflation of 6% is medium range target of RBI. আর fourth option রয়েছে, inflation leads to currency devaluation. দুটো কোয়েশ্চেন তোমরা আগে তোমাদের মতন দেখে একটু ভেবে রাখো, তারপর আমি বললে আনসার আমাকে বলবে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনের আনসার তাহলে একটু বলার চেষ্টা করো। ফার্স্ট কোয়েশ্চেনের আনসার কি মনে হচ্ছে তোমাদের? স্যার অপশন সি। অপশন সি। আচ্ছা, 18% বলেছো একজন, বাকিদের অন্য কিছু মনে হয়? 18% ছাড়া অন্য কিছু হবে বলে বাকি কারোর কিছু মনে হয়? 18 ছাড়া অন্য যদি কারোর কিছু আনসার মনে হয় তাহলে আনসার বলো। আচ্ছা, একজনই আনসার দিয়েছো অপশন সি এসএলআর, কারেক্ট আনসার 18%। কোয়েশ্চেনের রেসপেক্টে একটু যদি তোমাদের জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ এসএলআর, একটু এসএলআর এর কনসেপ্টটা যদি একটু আমাকে বলো কেউ, কাকে এসএলআর বলে? স্যার বলো। ক্যাশ রাখতে এনডিটিএল এর এবং এটা বন্ড সিকিউরিটি, আরেকবার বলো। বন্ড সিকিউরিটিও জমা করতে পারি। হ্যাঁ, আরেকবার বলো, একটু তোমার ভয়েসটা ব্রেক করে গেল। তোমার কথাটা শুনতে পাচ্ছি না পরিষ্কার করে। আচ্ছা, তোমার একটু মনে হয় নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো ভয়েসটা ব্রেক করে যাচ্ছে। অন্য কেউ একটু ট্রাই করো দেখি, এসএলআর বলতে কি বোঝায়? স্যার বলো। স্যার এসএলআর হলো বেসিক্যালি একটা নন ক্যাশ রিজার্ভ। এটা যে কোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংক আরবিআই এর কথা মতন এনডিটিএল এর একটা পার্সেন্ট নিজের কাছে জমা রাখে, একটা বন্ড বা সিকিউরিটি আর কি নিজের কাছে জমা রাখে। এটা মেনলি আরবিআই এর কাছ থেকে ওরা ক্যাশ দিয়ে কেনে। আচ্ছা, আর কেউ কিছু বলবে রিগার্ডিং এসএলআর? আচ্ছা, এসএলআর এর রেসপেক্টে তোমরা যা বললে, আমি ঠিকই বলেছো, তোমরা ভুল কিছু বলনি।
আমি জাস্ট একটুখানি কারেক্ট করে দিচ্ছি একটা জায়গাতে, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের যে এনডিটিএল থাকে, সেই এনডিটিএল এর একটা সার্টেন পার্সেন্টেজ, যে পার্সেন্টেজটা আরবিআই অ্যানাউন্স করে বা আরবিআই ডিসাইড করে, সেই পার্সেন্টেজ অফ এনডিটিএলটাকে কমার্শিয়াল ব্যাংকগুলো, শিডিউলড কমার্শিয়াল ব্যাংক যারা, তাদেরকে নিজেদের কাছেই হোল্ড করতে হয়। দে শুড হোল্ড দিস এসএলআর উইথ দেমসেলভস। কিন্তু এই অবধি ঠিকই আছে বিষয়টা, কিন্তু এসএলআর অ্যাজ পার আরবিআই গাইডলাইন্স ইজ নট ফুললি ইন নন ক্যাশ ফর্ম। এসএলআর অনেক ফর্মে রাখা যায়, কম্বিনেশন ফর্মে রাখা যায়, ক্যাশ কিছুটা রাখা যায়, গোল্ড অ্যান্ড সিলভারের মতন প্রেশিয়াস মেটালসে রাখা যায়, এবং গভর্নমেন্ট সিকিউরিটিজ, ডিফারেন্ট কাইন্ড অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ আছে, সেটা হতে পারে ক্যাশ ম্যানেজমেন্ট বিল হতে পারে, সেটা ট্রেজারি বিল হতে পারে, এবং সেটা গভর্নমেন্ট লং টার্ম বন্ড হতে পারে। সো ক্যাশ ম্যানেজমেন্ট বিল, ট্রেজারি বিল, গভর্নমেন্ট বন্ড, এই ধরনের গভর্নমেন্ট সিকিউরিটিজ ফর্মে, গোল্ড সিলভারের মতন প্রেশিয়াস মেটালস ফর্মে, এবং কিছুটা ক্যাশ ফর্মেও একটা ব্যাংক নিজের কাছে রাখতে পারে অ্যাজ এসএলআর। বাট এই যে এসএলআর হিসাবে ব্যাংক যেটা রাখছে নিজের কাছে, ইট ক্যানট বি ইউজড ফর লেন্ডিং পারপাস। এটাকে কিন্তু ব্যাংক নিজের কাছে রাখছে ঠিকই, কিন্তু এটাকে ব্যাংক লেন্ডিং পারপাসে ইউজ করতে পারে না। আর এই যে আমরা এনডিটিএল এর একটা সার্টেন পার্সেন্টেজকে এসএলআর বলছি, সেটা অ্যাট প্রেজেন্ট ফর লাস্ট ফিউ ইয়ার্স এটা 18%-এই কিন্তু ফিক্সড রয়েছে। আর এই এসএলআর সম্পর্কে আরেকটা জিনিস একটু যদি তোমাদের কোয়ারি করি, যে ইন কেস কোনো কমার্শিয়াল ব্যাংক, শিডিউলড কমার্শিয়াল ব্যাংক যদি তার এসএলআর মেনটেন করতে না পারে, যতটা তার এসএলআর হিসাবে রাখার কথা ততটা যদি সে মেনটেন করতে না পারে, তার এফেক্ট কি হতে পারে এটা একটা। আর এই এসএলআর এর টাইম ফ্রেমটা কি রকম? এসএলআর এর টাইম ফ্রেম বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো যে এনডিটিএল এর সার্টেন পার্সেন্টেজ এসএলআর হিসাবে রাখতে হচ্ছে, কিন্তু এই এনডিটিএল এর টাইম ফ্রেমটা কি হবে, কোন টাইম অফ এনডিটিএল ধরে এসএলআরটাকে ক্যালকুলেট করা হয়, এই দুটোর একটু আনসার বলার চেষ্টা কর। আমি দুটো কোয়েশ্চেন করেছি, ফার্স্ট কোয়েশ্চেন অন্তত এটা আনসার করার চেষ্টা করো যে এসএলআর মেনটেন করার টাইম ফ্রেমটা কি আছে, এসএলআরটা কি আছে। আর একটু যদি আমি অপশন দিই বলি, এসএলআরটা কি মান্থলি বেসিসে রাখতে হয়, না উইকলি বেসিসে রাখতে হয়, না ডেলি বেসিসে রাখতে হয়, না ইয়ারলি বেসিসে রাখতে হয়? এটা জানা আছে কারোর? জানা থাকলে বলো। স্যার ডেইলি। ডেলি বেসিস, ঠিক যেরকম সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও ডেলি বেসিসে ক্যালকুলেট করতে হয়, ডেলি এনডিটিএল এর বেসিসে সিআরআর ক্যালকুলেট করতে হয়, এসএলআরও ঠিক তেমনি ডেলি এনডিটিএল এর বেসিসে এসএলআর ক্যালকুলেশন করতে হয়। এভরি ডে আফটার দি ওয়ার্কিং আওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা ব্যাংকের কাছে যে অ্যামাউন্ট অফ এনডিটিএল থেকে যায়, সেই এনডিটিএল এর 18% ধরে এসএলআর মেনটেন করতে হয় প্রত্যেকটা ব্যাংকে। এটা ফার্স্ট। আর সেকেন্ড একটা কোয়েশ্চেন করেছিলাম যে ইন কেস কোনো ব্যাংক যদি যতটা এসএলআর রাখার কথা সেটা যদি কোনো কারণে রাখতে না পারে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? এটা একটু ট্রাই করো কেউ। স্যার পেনাল্টি হিসেবে কিছু মনে হয় দিতে হয় ব্যাংক, পেনাল্টি? আরবিআই আচ্ছা, আরবিআই আর কি। হ্যাঁ
ঠিকই বলেছো, পেনাল্টি হিসাবে দিতে হয়, কিন্তু এখানে একটা জিনিস যেটা জানানোর জন্যই তোমাদেরকে আমি কোয়েশ্চেনটা করলাম, আর অন্য কোনো কারণে নয়। কারণ একটা কোয়েশ্চেনের পার্সপেক্টিভ থেকে অনেক কিছু জিনিস ডিসকাস করা যায়। যেটা মেনলি তোমাদের জানানোর জন্য প্রশ্নটা করছি সেটা হলো যে একটা ব্যাংক, শিডিউল কমার্শিয়াল ব্যাংকের যতটা এসএলআর রাখার কথা ততটা যদি তারা রাখতে না পারে, কিন্তু যতটা রাখার কথা তার অন্তত 80% পর্যন্ত যদি তারা রাখতে পারে, তাহলে তার জন্য আরবিআই ব্যাংকগুলোকে পেনালাইজ করে না। ধরে নাও একটা ব্যাংকের এনডিটিএল ওয়াইজ যতটা তার এনডিটিএল আছে সেই অনুযায়ী মনে করো তার 100 টাকা এসএলআর রাখার কথা, কিন্তু ব্যাংকের কাছে লিকুইডিটি প্রবলেম থাকার কারণে ব্যাংক হয়তো 80 টাকা এসএলআর হিসাবে রাখতে পারছে। যদি 80 টাকা পর্যন্ত রাখে, মানে বিলো 100 আপ টু 80 রুপিজও যদি এসএলআর রাখে, তাহলে এর জন্য আরবিআই কোনো পেনাল্টি করে না। বাট ইফ ইট গোজ বিলো 80%, যদি 80%-এরও কম এসএলআর হোল্ডিং থাকে, তখন ডেলি বেসিসে প্রতিদিন এসএলআর শর্টফলের জন্য আরবিআই প্রত্যেকটা ব্যাংকে একটা পেনাল্টি চার্জ করে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে। সুতরাং করতে না পারলেই যে পেনালাইজ করবে সেরকম কিন্তু বিষয়টা নয়, 80% পর্যন্ত একটা রিল্যাক্সেশন প্রত্যেকটা ব্যাংক পেয়ে থাকে। এই হলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের বিষয়টা। এবার সেকেন্ড কোয়েশ্চেনের আনসার বলো। স্যার 2 এর ডি করব। ডি করবে, আচ্ছা। ডি আর কেউ বলো, আর কি? বি, আচ্ছা বি করবে, বেশ। বি ছাড়া আর কারোর কিছু অন্য আনসার? আর অন্য কোনো আনসার একটু চেষ্টা করো। আচ্ছা, তাহলে এবার আমি একটু বলি। সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2-তে কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে অপশন ডি। আমি একটা আনসার পেয়েছি, আমি বাকি 3টে কেন নয় সেটাকে এক্সপ্লেন করে দিচ্ছি, এবং 4টা কেন সেটাও এক্সপ্লেন করে দিচ্ছি। আমি যে আনসারটা পেয়েছি সেটা হচ্ছে অপশন বি। একটু ভুল করে ফেলেছো। এই যে ল্যাফার কার্ভ কিন্তু ট্যাক্স রেট আর ট্যাক্স রেভিনিউ এর রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে। এখানে যেটা ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের যে রিলেশন, ইনভার্স রিলেশন দেখানোর কথা হচ্ছে, দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই ফিলিপস কার্ভ। ফিলিপস কার্ভ ইনফ্লেশন রেট আর আনএমপ্লয়মেন্টের মধ্যে ইনফ্লেশন রেটকে রিপ্রেজেন্ট করে। সো ইন দ্যাট ওয়ে দিস ইজ ইনকারেক্ট অপশন। এবারে আসছি অপশন এ তে। আচ্ছা, এবার একটু তোমরাই বলো যে কেন অপশন এটা ইনকারেক্ট হচ্ছে। ইনফ্লেশন কজড অনলি বাই মানি সাপ্লাই এক্সপ্যানশন, এটাকে ইনকারেক্ট কেন বলবো আমরা? আচ্ছা, এটা বলি তোমাদের, মানি সাপ্লাই এক্সপ্যানশনের জন্য ডেফিনেটলি ইনফ্লেশন হয়, কিন্তু এটাই ইনফ্লেশন। হ্যাঁ বলো বলো বলো। বললাম স্যার ওখানে যে অনলি লেখা আছে কস্ট হুম, অনলি বা হুম, অনলিটা হবে না, মানে আরো হ্যাঁ, অনেক রিজন থাকে তাই। হ্যাঁ, কি রকম বলো আদার রিজনস? স্যার কারেন্সি ডিভ্যালুয়েশন ওটা তো একটা রিজন হয়, তারপরে হচ্ছে এক্সেস মানি সাপ্লাই ওটাও একটা রিজন হয়। না, আমি ওই রিজনটাই স্পেসিফিক্যালি জানতে চাইছি, যে মানি সাপ্লাই এক্সপ্যানশনটা অনলি রিজন নয়, ঠিক আছে? তার মানে ডেফিনেটলি মানি সাপ্লাই এক্সপ্যানশন ছাড়া আরো কিছু কারণ আছে, তো সেই আদার রিজনের মধ্যে অন্তত একটা বা দুটো একটু বলো। স্যার ডিমান্ড গ্রেটার দেন সাপ্লাই। আচ্ছা, ডিমান্ড গ্রেটার দেন সাপ্লাই, এটাকে স্পেসিফিক্যালি বলা হয় এগ্রিগেট ডিমান্ড ইজ গ্রেটার দেন এগ্রিগেট সাপ্লাই। ডিমান্ড সাপ্লাইটা এগ্রিগেট লেভেলে, যদি এগ্রিগেট ডিমান্ডটা একটা ইকোনমিতে গ্রেটার দেন এগ্রিগেট সাপ্লাই হয়, সেটা একটা ইনফ্লেশন ক্রিয়েট করে। এই ইনফ্লেশনটাকে আমরা কি ইনফ্লেশন বলি? ডিমান্ড পুল। এটাকে ডিমান্ড পুল বলি।
আর একটা রিজন বলো ইনফ্লেশনের। স্যার র মেটেরিয়ালের প্রাইস বেড়ে যায়। র মেটেরিয়ালের প্রাইস বেড়ে যায়। আচ্ছা, সেটাকে একটু যদি ইন জেনারেল বলি তাহলে কস্ট অফ প্রোডাকশন বাড়লে ইনফ্লেশন হয়। সেটাকে কি ইনফ্লেশন বলা হয়? কস্ট পুশ। সেটা কস্ট পুশ। তাহলে ডিমান্ড পুল থাকতে পারে, কস্ট পুশ থাকতে পারে, মানি সাপ্লাই এক্সপ্যানশন থাকতে পারে, দেয়ার আর ভেরিয়াস রিজনস। সেই জন্য ফার্স্ট অপশনটা আমার ইনকারেক্ট হচ্ছে। আচ্ছা, থার্ড অপশনটা কেন ইনকারেক্ট? স্যার কোর ইনফ্লেশন তো মানে যেটা ইয়েতে কারেক্ট মানে কাউন্টই করা হয় না, মানে ইয়ের মধ্যে, মানে আপনার সেই জন্য এখানে তো 6% মানে কোনো কোর ইনফ্লেশনের মধ্যে কোনটা কাউন্ট করা হচ্ছে না সেটা বলো একটু। এফডিআর পুশ। হুম হুম, তোমার ভয়েসটা না একটু কেটে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না ঠিক করে। একটু অন্য কেউ ট্রাই করো দেখি। থার্ড অপশনটা কেন ইনকারেক্ট হচ্ছে এটা একটু অন্য কেউ একটু বলো দেখি। আচ্ছা, আমি বলে দিচ্ছি জিনিসটা। সেটা হচ্ছে যে আরবিআই তারা যে ক্রেডিট কন্ট্রোল পলিসি তৈরি করে, অর্থাৎ যে মানিটারি পলিসি তৈরি করে, এই ক্রেডিট কন্ট্রোল বা মানিটারি পলিসি তৈরি করার জন্য তাদের যে টার্গেটস গুলো থাকে, সেই টার্গেটস গুলোর মধ্যে একটা টার্গেট হচ্ছে টু কিপ ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল। এবং এই ইনফ্লেশন আমরা দুটো ভাবে ক্যালকুলেট করি। একটা হচ্ছে WPI বেসড ইনফ্লেশন এবং একটা হচ্ছে CPI বেসড ইনফ্লেশন। এই CPI বেসড ইনফ্লেশনটাকেই কিন্তু আরবিআই তার ইনফ্লেশন টার্গেট করে থাকে। মানিটারি পলিসির ক্ষেত্রে CPI বেসড ইনফ্লেশনটাকেই টার্গেট করে, যেখানে আরবিআই এর টার্গেট রেঞ্জ হচ্ছে 2 to 6%। কারণ 4% ইনফ্লেশন টার্গেটিং আরবিআই করে থাকে, কিন্তু 4% তার সাথে বলা হয়েছে ±2%। তো 4% ±2% মানে এফেক্টিভলি 2 to 6%। অর্থাৎ আরবিআই তার ক্রেডিট কন্ট্রোল পলিসি এমন ভাবে তৈরি করবে যাতে আমাদের ইন্ডিয়ার ইনফ্লেশন রেট, CPI বেসড ইনফ্লেশন রেট, সেটা 2 to 6%-এর মধ্যে যেন থাকে বা তার মধ্যে যাতে ভ্যারি করে। এখানে যেহেতু 6%টাকে স্পেসিফিক করে দেওয়া হয়েছে, দ্যাট ইজ ওয়াই দিস অপশন ইজ ইনকারেক্ট। আর ফোর্থ যেটা, ইনফ্লেশন লিড টু কারেন্সি ডিভ্যালুয়েশন, এটা একটু আমাকে বলো যে ইনফ্লেশনের জন্য কেন কারেন্সি ডিভ্যালুয়েশন হয়, কি তার প্রসেস? ইনফ্লেশনের জন্য কারেন্সি ডিভ্যালুয়েশন কেন হয়? আচ্ছা, ইনফ্লেশন লিডস টু কারেন্সি ডিভ্যালুয়েশন যদি একদম বেসিক রিজনটা বলি, সেটা হচ্ছে কোনো একটা ইকোনমিতে ডোমেস্টিক ইনফ্লেশন থাকলে, ডোমেস্টিক সেক্টরে ইনফ্লেশন থাকলে সেই কান্ট্রির এক্সপোর্ট সাফার করে, সেই কান্ট্রির এক্সপোর্ট কমে যায়, যার ফলে ফরেন কারেন্সির সাপ্লাই কমে যায়। পাশাপাশি ইনফ্লেশনের ফলে কিন্তু একটা ইকোনমিতে ইম্পোর্ট বেড়ে যায়, যার ফলে ফরেন কারেন্সির ডিমান্ড বেড়ে যায়। একদিকে এক্সপোর্ট কমে যাওয়ার ফলে ফরেন কারেন্সির সাপ্লাই কমছে, অন্যদিকে ইম্পোর্ট বেড়ে যাওয়ার কারণে ফরেন কারেন্সির ডিমান্ড বাড়ছে। ঠিক সিচুয়েশনটা অনেকটা ভেরি মাচ লাইক দিস। সাপ্লাই কমে যাচ্ছে, ডিমান্ড বেড়ে যাচ্ছে, দ্যাট মিনস ডিমান্ড ফর ফরেন কারেন্সি ইজ মোর দ্যান সাপ্লাই অফ ফরেন কারেন্সি।
এই সিচুয়েশনে কি হবে, ফরেন কারেন্সি লাইক ডলার তার প্রাইস বাড়বে, তার প্রাইস বাড়া মানেই হচ্ছে আমার যে ডোমেস্টিক কারেন্সি রুপি তার ভ্যালু কমবে, আর ভ্যালু কমে যাওয়া মানেই সেটাকে আমরা বলি হচ্ছে কারেন্সি ডিভ্যালুয়েশন। সো দিস ইজ দ্য প্রসেস যেটার জন্য ইনফ্লেশনের ফলে আমাদের কারেন্সির ডেপ্রিসিয়েশন হবে। ওকে, এবার থার্ড এন্ড ফোর্থ এই দুটো একটু দেখে নাও। থার্ড কোয়েশ্চেন আছে, which is true about NDC? It was created in 1952 by the recommendation of Planning Commission. It is entrusted with drafting of 5-year plans, and it promotes federal cooperation. Option D, A and C. আর ফোর্থটা হচ্ছে ফুল বডিড মানি বলতে কি বোঝায়? টোকেন মানি, স্ট্যান্ডার্ড মানি, ফিয়াট মানি, লিগাল টেন্ডার মানি। কোয়েশ্চেন নাম্বার 3 এর আনসার বলো। স্যার ডি হবে। ডি হবে, একটা আনসার পাচ্ছি ডি। আর বলো অন্যদের কেউ। স্যার ডি। ডি বলছো মানে এ এন্ড সি বলছো তাই তো? হ্যাঁ বেশ, দেখো ডি কারেক্ট আনসার। তার কারণ এনডিসির ফুল ফর্মটা কি? এনডিসি মানে কি? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। 1951-এ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল প্ল্যানিং কমিশনের রেকমেন্ডেশনে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কাজ কি ছিল, কেন তৈরি করা হয়েছিল? এনডিসি তৈরির পারপাসটা কি ছিল? প্ল্যানিং কমিশনের কাজকর্মগুলো খতিয়ে দেখা। না, সেটা না। বলো আরেকজন কি বলছিলে, বলো। স্যার ফাইনাল যে অ্যাপ্রুভালটা সেটা হচ্ছে যে এনডিসি হচ্ছে আপনার যদি ইয়ে করে তবেই প্ল্যানিং কমিশন মানে 5-year প্ল্যান হচ্ছে ইমপ্লিমেন্ট হবে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে প্ল্যানিং কমিশন তারা প্রথমে একটা 5-year প্ল্যানের ড্রাফট তৈরি করত, তারপর সেই ড্রাফটটা তারা সাবমিট করতো টু দ্য ইউনিয়ন ক্যাবিনেট, তারপর ইউনিয়ন ক্যাবিনেট সেটাকে প্রেজেন্ট করত বিফোর দি এনডিসি। যে এনডিসিতে সেন্ট্রাল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভস থাকার পাশাপাশি সমস্ত স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন টেরিটরিজের রিপ্রেজেন্টেটিভরা থাকতেন, তাদের নিজেদের মধ্যে প্ল্যানিং ড্রাফট নিয়ে, যে 5-year প্ল্যানের ড্রাফটের কথা বলছি সেই ড্রাফট নিয়ে নিজেদের মধ্যে ডিসকাশন হতো এবং এনডিসি তার সেখানে একটা ফিডব্যাক দিত যে ড্রাফটের মধ্যে থাকা কোন বিষয়গুলোকে তারা রাখতে চাইছে, কোনগুলোকে তারা রাখতে চাইছে না, কোনো মডিফিকেশন করার দরকার আছে কিনা, এই বিভিন্ন ধরনের সাজেশন গুলো দিত হচ্ছে এনডিসি। এবং এই সাজেশনস গুলো বা এই সমস্ত রকম ফিডব্যাক গুলো নিয়ে প্ল্যানিং কমিশন তারা ফার্দার প্ল্যানিং ড্রাফটটাকে তারা অ্যানালাইজ করতো। সেখানে তারা কিছু কিছু হয়তো রেকমেন্ডেশন বা কিছু তাদের যে এনডিসি সাজেশন সেটাকে ইনকর্পোরেট করা হতো, বাকি কিছু জিনিস আনচেঞ্জ রেখে সেটা ফার্দার পাঠানো হতো এনডিসির কাছে এবং এনডিসি ফাইনালি সেটাকে অ্যাপ্রুভ করলে তবে সেই প্ল্যানটা ইমপ্লিমেন্ট হতো। এই জন্য এনডিসি কে আমরা বলে থাকি অ্যাপ্রুভিং অথরিটি অফ দ্য 5-year প্ল্যান। আর থার্ড পয়েন্টটা যে ফেডারেল কোঅপারেশন, এটা আমি বলতে গিয়ে তোমাদের বলে দিলাম যেহেতু এনডিসিতে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরিজ এর রিপ্রেজেন্টেটিভরা সবাই থাকেন, তাই এটা ফেডারেল কোঅপারেশনকে কিন্তু আপহোল্ড করে বা সেটাকে এস্টাবলিশ করে। এই রেসপেক্টে একটু একটা প্রশ্ন জিজ্ঞেস করে নিই যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলে সেন্ট্রাল গভর্নমেন্ট তো থাকছেই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিপ্রেজেন্টেশন থাকছে, স্টেটের রিপ্রেজেন্টেশন থাকছে, ইউনিয়ন টেরিটরিজ এরও রিপ্রেজেন্টেশন থাকছে, আর কোনো রিপ্রেজেন্টেশন থাকে কি এনডিসিতে?
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরিজ ছাড়া আর কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে থাকে? আচ্ছা, একটু বলে দিই আমি। যতদিন 5 ইয়ার প্ল্যান ইন্ডিয়াতে হতো টিল 2017, ততদিন এই 3টে রিপ্রেজেন্টেশন ছাড়াও প্ল্যানিং কমিশনের মেম্বাররা এখানে থাকতেন। 2017-তে প্ল্যানিং কমিশন, 2015-তে প্ল্যানিং কমিশন অ্যাবলিশ হয়ে যাওয়ার পরে এখানে যে রিপ্রেজেন্টেশন থাকে সেটা হচ্ছে নীতি আয়োগের রিপ্রেজেন্টেশন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরিজ এবং নীতি আয়োগ, এটা প্রেজেন্ট কম্পোজিশন। আর আগে নীতি আয়োগের জায়গায় থাকতো হচ্ছে প্ল্যানিং কমিশন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4 বলো। একদম ডিরেক্ট ফ্ল্যাট কোয়েশ্চেন। ফুল বডিড মানি কাকে বলে? ফুল বডিড মানি বলতে যেটা বোঝায় সেটা হলো স্ট্যান্ডার্ড মানি। এই স্ট্যান্ডার্ড মানি আর টোকেন মানি এই দুটো জিনিস খুব কাছাকাছি। আমরা যে মানি ইউজ করি, ডিফারেন্ট ফর্মস অফ মানি, ডিফারেন্ট কাইন্ডস অফ মানি, সেগুলোকে আমরা টোকেন মানি অ্যান্ড স্ট্যান্ডার্ড মানিতে ক্লাসিফাই করতে পারি। স্ট্যান্ডার্ড মানি হচ্ছে সেই মানি যে মানির ফেস ভ্যালু আর তার ইন্ট্রিনসিক ভ্যালু বোথ আর ইকুয়াল। এই স্ট্যান্ডার্ড মানিকেই আবার আমরা বলি ফুল বডিড মানি। আর টোকেন মানি কোনটা? টোকেন মানি হচ্ছে যেখানে ফেস ভ্যালু ইজ মোর দ্যান দি ইন্ট্রিনসিক ভ্যালু, দ্যাট ইজ কল্ড টোকেন মানি। আর ফিয়াট মানি হচ্ছে যে মানিটার ইন্ট্রিনসিক ভ্যালু ইজ অলমোস্ট জিরো, যেটার ইন্ট্রিনসিক কোনো ভ্যালু প্রায় থাকে না বললেই চলে, সেটাকে আমরা বলি ফিয়াট মানি। আর লিগাল টেন্ডার মানি হচ্ছে যে কোনো কান্ট্রির যে কারেন্সি সেটা তাদের নিজেদের লিগাল টেন্ডার মানি। অর্থাৎ মানেটা হলো এটাই যে একটা কান্ট্রির যে কারেন্সি সেটা আইদার ইস্যুড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক অর বাই দ্য গভর্নমেন্ট অফ দ্যাট কান্ট্রি। যেটা গভর্নমেন্ট বা সেন্ট্রাল ব্যাংক যে কারেন্সিটা ইস্যু করে সেটাকেই আমরা বলি লিগাল টেন্ডার মানি। দ্যাট মিনস আমাদের এখানে যত রকমের নোটস আছে, যত রকমের কয়েন্স আছে, এগুলো প্রত্যেকটাই লিগাল টেন্ডার মানি। কারণ নোটস আর মোস্টলি ইস্যুড বাই আরবিআই except 1 rupee note, আর 1 rupee note and all coins issued by Ministry of Finance। সেই জন্য এই দুটো ধরনের নোটস অ্যান্ড কয়েন্স এদের প্রত্যেককেই আমরা বলবো লিগাল টেন্ডার মানি। সো ফুল বডিড মানি বলতে আমরা স্ট্যান্ডার্ড মানিকেই বুঝিয়ে থাকি।